প্রকৃত অর্থে শ্রুতি নাটক না বলে একে কথোপকথন বলাই ভালো। এই কথোপকথন এক পিতার সঙ্গে তাঁর কন্যার, রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতার। প্রথম পর্বে আমরা শুনব 1901 সালের জুলাই মাসের কোনো এক দিনের কথা। সদ্য বিবাহিতা মাধুরীলতাকে কবি মজফ্ফরপুরে তার স্বামীর বাড়ি পৌঁছে দিতে এসেছেন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর। বেলা, বেলি বুড়ি, বেলু, আমাকে ডাকলে বাবা? হ্যাঁ তোকে ডাকলুম। সে কি বাবা, তুমি স্বপ্ন দেখছিলে নাকি? স্বপ্ন তাই হবে হয়তো, তা না হলে মাধুরীলতা দেবীকে তার বিয়ের পর স্বামীর কাছে রাখতে এসে হঠাৎ পুরনো ডাক বেলা, বেলি, বেলু এসব মনে আসবে কেন বল? তোমার মুখে মাধুরীলতা নামটা শুনলেই আমার হাসি পায় বাবা। আমি তো তোমার বেলকুড়ি। তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে দিলে কেন বাবা? কেন মা, আমি কি ভুল করেছি? আমার কত তপস্যার ফলে রবীন্দ্রনাথের মেয়ে হয়ে জন্মেছি। তোমার সিদ্ধান্তে কখনো ভুল হতে পারে এ চিন্তা মাথাতেই আসে না বাবা। তবু তোর সংশয়ের কথা বল। মনের মধ্যে প্রশ্ন থাকলে, দ্বিধা থাকলেই তো। দ্বিধার কথা নয় বাবা, তবে একটা প্রশ্ন এসেই যায় মনের মধ্যে। মেজ জ্যাঠামশাইয়ের মেয়ে দিদিয়া, মানে ইন্দিরা দিদির বিয়ে হলো মোটে 2 বছর আগে, তার 26 বছর বয়সে। পিসিমার মেয়ে সরলা দিদির বয়স তো 30-এর কাছাকাছি, এখনো ওর বিয়েই হয়নি। 15 না পুরোতেই তাহলে কেন আমার বিয়ে? এই প্রশ্ন যে নিজেকে বারবার করিনি তা নয় বেলি, যুক্তিযুক্ত সদুত্তর যে দিতে পারবো এমন দাবিও করি নে। একটা কথা এই প্রসঙ্গেই মনে এলো মা, সরলা আমাদের পরিবারের প্রথম গ্র্যাজুয়েট আর বিবি দ্বিতীয়। তবে তোর জন্য কেন বিশ্ববিদ্যালয়ের ছাপ কিনলুম না? তুই যখন বিয়ের বয়স নিয়ে ভেবেছিস তখন এটাও তোর মনে এসেছে নিশ্চয়। আমি তো লেখাপড়ার কথা নিয়ে ভাবিনি বাবা। বিয়ে নিয়ে তো ভেবেছিস। কম বয়সে বিয়ের মতোই সরলা আর বিবির সঙ্গে তোর লেখাপড়া শেখার তুলনার কথাটাও আসতে পারে, তাই বললুম। জানিস তো মা, ভারতীয় নারীর আদর্শ, তার শিক্ষার আদর্শ, পাতিব্রত্যের আদর্শ হয়তো প্রভাবিত করেছিল আমাকে, তবে সেটা নিশ্চয়ই তোর সদ্য কৈশোরে বিয়ের সব থেকে বড় কারণ না। বড় কারণটা হলো। থামলে কেন বাবা? হয়তো আর একটু দেরি করতুম, কিন্তু শরৎকে দেখে আমি লোভ সামলাতে পারিনি। লোভ আবার কি বাবা? তোমার জামাই কি ভিন্নাগের সন্দেশ নাকি? সে তুই যাই বল মা, শরৎ আমাদের সত্যি মিষ্টি ছেলে। যেমন মিষ্টি স্বভাবের, তেমনি দৃঢ় চরিত্রের, পড়াশোনা আর বুদ্ধিমত্তায় অসামান্য। তো বাবা, তোমার জামাই তোমার থেকেও বুদ্ধিমান, তোমার থেকেও বিদ্বান হলো তো? সত্যি তাই রে বেলি। এই বয়সে আইন ব্যবসায়ে ওর সুখ্যাতির কথা শুনিসনি তুই? আচ্ছা, শরৎকে তোর ভালো লেগেছে তো মা? বাবা, আমরা কি জানি না তোমার জহুরির চোখ তাকে ফাঁকি দিয়ে নকল সোনা পার পেতে পারেই না। তাহলে শোন বেলু, কাল তোর মাকে একটা চিঠি লিখে দিয়েছি। তাতে লিখেছি শরৎকে যত দেখছি তত ভালো লাগছে। ওর বাইরের আড়ম্বর নেই, সবর মনে মনে, পুরুষ মানুষের মতো কাজের
আর পুরুষ মানুষের মতোই অগোছালো। এই জন্যেই ওকে আমার এত ভালো লাগে। বাবা, এবার কিন্তু আমার হিংসে হচ্ছে। হিংসে? কেন রে? তুমি ছেলে মেয়েদের মধ্যে আমাকে সব থেকে ভালোবাসতে বলে রথি রানী আমাকে হিংসে করতো একটুখানি, আর আমার তাতে গর্ব হতো খুব। এখন আমার চেয়েও যদি কাউকে ভালোবাসো তুমি। এই তো বিয়ে হলো, দিন যাক, তোর মেয়ে হোক, তার বিয়ে হোক, তখন বুঝবি এসব। তুই তো হিংসেতে তোর মাকে লেখা চিঠিটা সব কথা শুনলি না। তাকে আরো লিখলুম, এমন নির্ভরযোগ্য জামাই তুমি হাজার খুঁজেও পাবে না। চিঠিতে এত কথা কেন বাবা? ঠিক বলেছিস, হ্যাঁ, ফিরে গিয়ে বললেও হতো, তবে এত আনন্দ এতদিন ধরে একা একা বইব কি করে, তাই চিঠিতেই আনন্দের একটু ভাগ দিলুম তোর মাকে। তবে তোর এত হিংসে হবে জানলে। বেশ, ঠিক আছে, রথিকে গিয়ে বলবো বাবা মশাই তার নিজের ছেলে মেয়েদের থেকে একটা পরের ছেলেকে বেশি ভালোবাসে। পরের ছেলেই বটে, ও যা নিজের ছেলে। তোর প্রয়াত শ্বশুর মশাই, সেই বিহারীলাল চক্রবর্তী মশাই, আমাদের ঠাকুর পরিবারের বিশেষ বন্ধু আর শুভানুধ্যায়ী ছিলেন। মস্ত বড় মাপের কবিও, আমার বাল্যকালের কবিতার গুরুও ছিলেন তিনি। আজ তিনি থাকলে কি খুশি না হতেন। আমি ওকে দেখেছি বাবা। ওর মৃত্যুর সময় তোর বয়স বছর 8 হবে, তাই তুই ওকে তেমন ভাবে না দেখলেও উনি তোকে দেখেছেন। হ্যাঁ, ও হ্যাঁ, তোর মাকে আর একটা কথা লিখে দিয়েছি, বেলাকে শরৎ খুব ভালোবাসে আর বাসবেও, তাতে সন্দেহ মাত্র নেই। এই ঠিক লিখেছি তো মা? জানি না বাবা অত কথা। তুমি বলো তো বাবা, হঠাৎ সকালবেলায় বেলা, বেলি, বেলিকুড়ি আমার বিয়ের আগে নামগুলো জপ করছিলে কেন? ভালো বলেছিস। তাহলে শোন, তুই যখন বছর 4 আমি ইংল্যান্ড যাচ্ছি জাহাজে, জাহাজ এডেনে এসে পৌঁছাবার আগের দিন তোকে স্বপ্ন দেখেছিল, আর কদিন পরেই জাহাজ থেকে তোর মাকে লিখেছিলাম একটা চিঠি, যার আধখানা জুড়ে শুধু তুই। তোমাকে, তোমাদের সবাইকে ছেড়ে বিদেশ বিভুঁয়ে কি করে থাকবো গো বাবা? মেয়েদের তো এটাই আসল ঘর মা। ভেবে দেখ, তোর মাকে তো মাত্র 11 বছর বয়সে সেই বাঙাল দেশের গাঁগঞ্জ ছেড়ে একেবারে পাষাণকারা রাজধানী কলকাতার ঠাকুরবাড়ির পেল্লায় সিন্ধুকে ঢুকতে হয়েছিল। আচ্ছা, এখানে শরতের বন্ধু স্ত্রী অনুরূপাকে দেখলুম। ও আবার তোর মতোই বিখ্যাত ব্যক্তির নাতনি, স্বর্গত ভূদেব মুখোপাধ্যায় ওর পিতামহ। মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। ও আবার লেখে টেখেও, ভালোই লেখে। তুইও ওর সঙ্গে লিখে যাবি, দেখবি দুজনেই ভালো লেখিকা হিসেবে নাম করবি একদিন। একবারে ভয়ানক লেখিকা। বাবা, তোমার মনে আছে আমার সেই ভয়ানকের কথা? তোর কোন কথাটা মনে নেই বলতো বেলি বুড়ি? 1886 সালের 25 অক্টোবর তোর জন্ম, তার অল্প দিন পরে তোর কথা মনে রেখে লেখা গান। জানি জানি, শোনাবো? হ্যাঁ, ও হে নবীন অতিথি তুমি, নূতন কি তুমি চিরন্তন। এই গানটা বাবা? এইটা তো। তারপর 1 বছরে তোকে নিয়ে দার্জিলিং যাওয়া তোর মার সঙ্গে, রাত্রে উঠিয়ে দুধ গরম করে খাওয়ানো। 2 বছরের তোকে নিয়ে গাজীপুরের সংসার, তোর মাকে আর 1 বছরের রথিকে জোড়া সাঁকোতে রেখে 3 বছরের তোকে নিয়ে বোম্বাইয়ে মেজদার চাকরির জায়গায় যাওয়া। আর ওই পদ্মা তীরের শিলাইদহের স্মৃতি, ও তো শুধু ছবি আর ছবি। তোমার সব মনে আছে বাবা, সব? সব মনে রাখবার অবকাশ তো আমাদেরই বয়সে থাকে রে বেলি। ভয়ানকের গল্পটা একবার বলো না বাবা। এই সব কথাতেই বড় বড় চোখ করে তুই বলতিস কি ভয়ানক। ভয়ানকও বলতিস কখনো কখনো, তবে ভয়ানকই তোর বেশি স্বতঃস্ফূর্ত ছিল।
তোর বছর 10 বয়সের একটা চিঠির কথা মনে আছে, আমার আর রথির একটা ফটো পাঠিয়েছিলাম তোদের কাছে। তাতে আমাকে যে চিঠি তুই লিখেছিলি তাতে ছিল রথি ভয়ানক গম্ভীর হয়ে বসে আছে। আরও লিখেছিলি রথির গাছ মরে যাওয়ার কথা যেন না বলি, তাহলে ও ভয়ানক কষ্ট পাবে। এত কথা কেমন করে মনে রেখেছো বাবা? তোর মায়ের সঙ্গে এই চিঠি নিয়ে কত হাসাহাসি করেছি যে। তা তুই তোর মায়ের কাছে রান্না শিখে নিয়েছিস তো মা ভালো করে? মায়ের মতো রান্না তো পারি না বাবা, তবু আমার রান্নাও অনুরূপার খুব পছন্দ। ও বলে তোমার মা তো বাঙাল দেশের মেয়ে, ও রান্নার হাত পেয়েছো তুমি। জানো বাবা, ও আবার এখানকার স্ত্রী শিক্ষা প্রসারের কাজে আমাকে সঙ্গে নিতে চায়। এসব তো খুব ভালো কথা মা। তুমি আশীর্বাদ করো বাবা, যেন তোমার মেয়ে বলে পরিচয় দেবার যোগ্যতা অর্জন করতে পারি। ঈশ্বরের উপর নির্ভর করে সবসময় চলবি মা। সুখে দুঃখে বিপদে সম্পদে ঈশ্বর কোলে করে পার করে দেন। এবারে আমার একটা চিঠির কথা মনে আসছে বাবা। বছর 2 আগে শিলাইদহ থেকে তোমাকে লেখা আমার চিঠি। তাতে লিখেছিলাম তুমি যা লিখেছো তা করতে খুব চেষ্টা করব, ঈশ্বরের ওপর নির্ভর করে চলবো। দিদিয়ার মতো বুদ্ধিমতী আর ভালো হতে পারবো না, কিন্তু আমি যতদূর পারি ভালো হব। নিজেকে কখনো ছোট ভাববে না মা। তাঁকে শুধু মনে মনে বলবে, বিপদে আমাকে রক্ষা করার জন্য বর চাই না। আমার প্রার্থনা বিপদকে যেন ভয় না পাই, দুঃখের সাগর যেন হাসি মুখে পার হতে পারি। আমি তাহলে সেই গানটা শোনাই বাবা। কোনটা রে? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। 8 বছর পরের কথা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। 1909 সালের ফেব্রুয়ারি মাসের একদিন। সাথী যে আছিল নীলে কাড়ি, কি ভয় লাগালে গেল ছাড়ি, একাকীর পথে চলিব জগতে, সেই ভালো মোর সেই ভালো। বাবা, একা একা ঘরে বসে তুমি এমন কবিতা আওড়ালে আমার বুকে যে সয় না। আমার দিকে তাকাও, মীরার মুখের দিকে দেখো। রথির বয়স 20 পার হলো। এবার ওর বিয়ে দিয়ে বাড়ির বউ নিয়ে এসো। নতুন করে আবার তো সংসার প্রতিষ্ঠা করতে হবে বাবা। বেলা, তোর মনে পড়ে তোর বিয়ের পরে তোকে রেখে মজফ্ফরপুর থেকে আসার আগে তোকে কত উপদেশ দিয়েছিলাম? বিপদে আমাকে রক্ষা করার জন্য বর চাই না তোমার কাছে, দুঃখ সাগর যেন হাসি মুখে পার হতে পারি। তখন তো জানতুম না মা, একের পর এক আঘাত এমনি করে শুধু বজ্রের মতো হানবেন বিধাতা আমার বুকে। সব আঘাত একের পর এক সহ্য করেই তো লিখেছো বাবা। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। বেলি, বাইরের সবাই ওই কবিতার রবীন্দ্রনাথকেই জানবে। দুঃখ কষ্ট ঝড়ঝঞ্ঝায় অকাতর কঠিন পাথর রবীন্দ্রনাথ। কিন্তু ব্যথার ভারে ক্লিষ্ট তোদের বাবাকে শুধু তোরাই মাঝে মাঝে দেখতে পাস মা। তোর বিয়ের 1.5 মাস পর রানীটার বিয়ে দিলুম। আবারও বিদ্বান সুপুরুষ ভালো ছেলে হাতের কাছে পেয়ে লোভ সামলাতে না পেরে হয় রোগে তিল তিল করে নিঃশেষ হয়ে গেল আমার রানী। আমার বিয়ের 2 বছর না যেতেই মা চলে গেলেন। তবু তাকে রানীর মৃত্যুর শোকটুকু
পেয়ে যেতে হলো না, এটুকুই সান্ত্বনা। ওর বড় সাধ ছিল তোর একটা ছেলে মেয়ে দেখে যায়। ওর কথা ছেড়ে দে, নিজেই থাকলো না তার আবার সাধ। আমিও এতদিনে একটা দেখবে বাবা, মীরার ছেলে মেয়েরা এবার ঘর আলো করবে। বেলামা, হুম, সমীর কথাটা ভাব একবার। তোমার ছেলেবেলার ছবির সঙ্গে মিলিয়ে আমরা দেখতাম সমীকে, একেবারে যেন তুমি বসানো। চলেই যদি যাবি ভাই, 11 বছরের হলি কেন? এত বুদ্ধি এত ভালোবাসা নিয়েই বা এসেছিলিস কেন? তোর মার কি কষ্ট হচ্ছিল রে কোলের ছেলেকে ছেড়ে থাকতে? ভেবে দেখ, তার মৃত্যু ঠিক 5 বছর পরে ওই একই দিনে 7ই অগ্রহায়ণে ওকে টেনে নিল নিজের কাছে। 1 বছরের ওপর হয়ে গেল, এখনো মনে হয় এই বুঝি দিদি বলে ঝাঁপিয়ে পড়বে পেছন থেকে। তোর মা মারা গেছে, রানী চলে গেছে, মাথার ওপর ছিলেন বাবা মশাই। সমী যখন গেল তার 2 বছর আগে বাবা মশাইকে হারালুম। সমী মারা যাওয়ার পর মুঙ্গের থেকে আমি একা ফিরছি ট্রেনে। বাইরে জ্যোৎস্না রাত্রির দিকে চেয়ে চেয়ে আমার মনে হয়েছিল সেদিন এই যে সমী নেই, সেই শোক তো এই বিশ্বের কাউকে স্পর্শ করেনি। তাহলে এত আলো চাঁদ অকাতরে বিতরণ করছে কাকে? আচ্ছা বাবা, কোন অপরাধের জন্য এই শাস্তি আমাদের? তবে কি ভগবান আনন্দময় মঙ্গলময় নন? তুমি এত বড়, তবু তোমার উপর কেন এত ঝড় বয়ে যায়? বড় গাছে ঝড় বইলে গাছ একটুক্ষণের জন্য নুয়ে পড়েই আবার মাথা সোজা করে দাঁড়ায়। হয়তো তার এই স্পর্ধা সহ্য হয় না বিধাতার। তাই তো অভিমানে বলি, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো। বাবা, বাবা, তুই, আচ্ছা মা, তুই একটু আগে রথির বিয়ের কথা বলছিলি না? হ্যাঁ, গগনের বোন বিনয়িনীর মেয়ে প্রতিমা, রূপে গুণে মেয়েটি সুন্দর, বাল্য বিধবা। আচ্ছা, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় ওই ওই প্রতিমার সঙ্গে রথির বিয়ে দিলে কেমন হয়? কিন্তু বাবা, এ বিধবা বিবাহ কি সমাজ মেনে নেবে? সমাজ মাথায় থাক, তোর বিয়েতেও তো শরৎ ব্রাহ্ম সমাজের ছেলে নয় বলে অনেকে আমাকে পরিত্যাগ করেছিলেন, তাতে আমি ভয় পাইনি। তোর কি মত বল দেখি, তাহলে আমি চেষ্টা করি এই বিয়ের জন্য। বেশ, তো তোমার পছন্দ হলে খুব ভালো। তবে রথি তো বড় হয়েছে, ওর মতটাও জেনে নিও। রথির একটি বিয়ে হোক, তোমার ঘর নাতি নাতনিতে পরিপূর্ণ হয়ে উঠুক, আমার বাপের বংশে নতুন প্রদীপ দেখি। শরৎকে ব্যারিস্টারি পড়তে বিলেতে পাঠালুম, এই সুযোগে তোকে আমার কাছে এনে অনেক দিন পর, অনেক দিন ধরে একান্ত করে পেলুম। কখন যেন ফিরছে শরৎ? এই এপ্রিলের প্রথম দিকেই এসে যাবে মনে হয়। শরৎ আসুক, ওর সঙ্গে পরামর্শ করি এই বিয়ের ব্যাপারে। তুই হিংসে কর আর যাই কর, ওই তো এখন আমার জ্যেষ্ঠ সন্তান, ও ফিরে এলে আবার সব নতুন করে শুরু করব। হ্যাঁ, ওই প্রতিমাকেই বৌমা করে আনবো 1 বছরের মধ্যে। আমার এই ইচ্ছের পিছনে আরও একটা কারণ আছে বেলি। কি কারণ বাবা? তোর মা যখন মারা যায়, প্রতিমা তখন 9 বছরের, আমার কেমন মনে হতো তোর মার ওকে খুব পছন্দ। তখন তো এ নিয়ে কথা বলার অবস্থা নয়, তবে আমার মনে হয় বেলু, তোর মা এই বিয়েটা হলে খুব খুশি হবে। মা খুশি হলে, তোমরা খুশি হলে আমাদের তো সুখ বাবা। তারপর সবার উপরে রয়েছে তোমাদের শান্তিনিকেতনের আশ্রম। এবার থেকে তার ভারও নিতে পারবে আমাদের হবু নতুন বউ, হয়তো প্রতিমাই। আরও 9 বছর পরের কথা। 27 নম্বর দিঘি শ্রীরামপুর রোডে
মাধুরীলতা শরতের বাসা বাড়ি। 1918 সালের 15ই মে। রোগশয্যায় মাধুরীলতা, শিয়রে বসে পিতা রবীন্দ্রনাথ। আমার আমার অসুখটা তোমাকে বড় বিপদে ফেলেছে বাবা। এমন কথা বলছো কেন মা? তাহলে কি আমার অসুখ হলে তার জন্য তোমাকে আমি বিপদে ফেলতুম বেলি বুড়ি? কার সঙ্গে কার তুলনা বাবা? আমি একটা তুচ্ছ মেয়ে, বিয়ের 18 বছর পরেও যে একটা সন্তানের মা হতে পারলো না, সে গেলেই কি আর থাকলেই কি। অমন করে বলতে নেই মা। তোমার মতো সৃজনশীল সাহিত্যিকের কত মূল্যবান সমাজে নষ্ট হচ্ছে একটা রোগা মেয়ের পেছনে, ভাবলে বড় কষ্ট হয় বাবা। আচ্ছা মা, এই শরৎ লন্ডন থেকে ফিরে ব্যারিস্টারি শুরু করার পর বছর 3 তোরা তো জোড়াসাঁকোর বাড়িতেই ছিলি। তারপর বছর 5-6 আগে জোড়াসাঁকো ছেড়ে এই ডিহিসরামপুর রোডের বাসায় এলি। এর পেছনে তোর বা শরতের কোনো বড় বেদনার ব্যাপার লুকিয়ে নেই তো মা? কি যে বলো বাবা, সামান্য একটু ব্যাপার যে হয়নি তা নয়, সে তো তুমিও কিছুটা জানো। তা নিয়ে ভাবার কি আছে? না, তোরা নিজের মতো করে গুছিয়ে নিয়ে সংসার করছিস, সে তো খুব আনন্দের কথা। কিন্তু কিন্তু তোর ওপর শরতের ভালোবাসার অন্ত নেই সেটাও জানি। তবু মাঝে মাঝে মনে হয় আমাদের বাড়ির সঙ্গে শরতের মনোমালিন্য থেকেই তোর মন বিষণ্ণ হয়ে ধীরে ধীরে ব্যাধি তোর মধ্যে বাসা বাঁধে নিত। প্রায় 6 বছর এখানে আছি। মন খারাপ যদি থাকতো তাহলে 3 বছর আগেও সুরো, অনাদ্রিতা আর চোর গল্পগুলো লিখতে পারতাম বাবা। তুই আর লিখিস না কেন মা? আর ভালো লাগে না বাবা। কেন মা? তোর সৎপাত্র গল্প মাত্র 16 বছর বয়সে লিখেছিলি, আজ থেকে 16 বছর আগে। তা তো দস্তুর মতো ভালো গল্প। মাতা শত্রু, মামা ভাগ্নি, দ্বীপনিবাস, এসব গল্প কম ভালো নয়। মামা ভাগ্নি তো ইংরেজি থেকে, আর সৎপাত্রের প্লটটা যা আমার। লেখা হবার পর দেখে দেবার নামে তুমি তো প্রায় সবটাই নতুন করে লিখে দিয়েছিলে। না না, ও তো নিজেরই গল্প, আমি একটু কাটাকুটি করে দিয়েছিলাম মাত্র। আচ্ছা বাবা, তোমার শিশু বই সম্বন্ধে আমার অনেক দিনের একটা অনুযোগ আছে, বলবো? তার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি রে পাগলি? শিশু বইয়ের কবিতায় খোকাই যেন বেশিরভাগ জায়গা জুড়ে আছে, আর খুকির জন্য একটুকুনি জায়গা। তোর মনেও এ প্রশ্ন দেখা দেয়? মোহিতচন্দ্র সেনের স্ত্রী একসময় এই অভিযোগ করলে মোহিতচন্দ্রকে আমি এর লিখিত জবাব দিয়েছিলাম। তাই নাকি? কি জবাব বাবা? ওকে খানিকটা কাব্যিক ভাষায় যা লিখেছিলাম তার মোদ্দা কথা হচ্ছে, এই কবিতাগুলির লেখক তো লেখার 40 বছর আগে খোকাই ছিল, খুকি নয়। তাই খোকার চিত্তটা সে যত বোঝে ততটা খুকির নয়। আর তাছাড়া তোর মায়ের মৃত্যুশয্যায় খোকা সমীত ছিল চক্রবর্তী সম্রাট। তাই লিখতে গেলেই ওদের যুগ্ম মূর্তি মনে ভেসে আসতো। আমি তোমার অবুঝ মেয়ে বাবা, না জেনে তোমার মনে কত দুঃখ দিলাম। না মা, আমি তো তোমাকে বলেছি মনে কোনো সংশয় রাখতে নেই। কিন্তু মা, তোমাকে বাদ দিয়ে কি রবীন্দ্রনাথের কবিতা হয়? শিশুর বীর পুরুষের খোকা যদি সমীর ছবি, পরিচয়ের মেয়েটি তবে কার? বেলিবুড়ির নয়? সেই যে একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারই পুজো জোগায়, লক্ষ্মী বলে সকলে। এই মেয়েটিকে আমার কাবুলিওয়ালা গল্পের মিনিও তো তুই রে বেলি। রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলে, ভোলা মিছিমিছি বলে বৃষ্টি হওয়ার কারণ আকাশে হাতিদের সুর দিয়ে জল ফেলা। মিনির মুখের এসব কথা
তো আমার বেলি বুড়িরই। তখন আমি কত বড় বাবা? কাবুলিওয়ালা লেখার সময় তুই বছর 6-এ। ও সারাক্ষণ বক বক করতিস, আমার কাছে থাকলে তো এক দণ্ড চুপ করে থাকতে পারতিস না। বাবা, হুম মীরার ছেলে নিতিন তো 5 বছরের হলো, হুম ওর মেয়ে নন্দিতাও 2 বছরের কাছাকাছি। এখন তোমার ভালো সঙ্গী জুটেছে দুজন, বলো? ওই রথি প্রতিমার একটা সন্তান হলেই আমার বাবার বংশে বাতি দেবার ব্যবস্থা হয় একটা। আজ অনেকক্ষণ কথা বলেছ মা, আর বেশি কথা বলো না আজ। কাল আবার আসবো, তখন আবার অনেক গল্প হবে। বাবা, হুম আমার রোগটা তো রানীর রোগী, তাই না? ওই রকম, তবে তবে অত মারাত্মক নয় মা, না না, অত মারাত্মক নয়। তাছাড়া চিকিৎসা বিজ্ঞান দ্রুত উন্নতি করছে, কোনো চিন্তা নেই। তুই শিগগির উঠে দাঁড়াবি, আবার ছুটে বেড়াবি, গল্প লিখবি। জানো বাবা, হ্যাঁ? কদিন থেকে রানী আর সমীকে স্বপ্নে দেখছি, অনেকবার করে। না বেলি, না। হ্যাঁ হ্যাঁ বাবা, এরা যেন মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আমাকে ডাকছে, দিদি আয়, দিদি আয়। তুমি তুমি আমার কাছেই থাকবে মা, তোমার মায়ের কাছে নয়। তোমার মাকে তো দিয়েছি একটা মেয়ে, একটা ছেলে। তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা, তোমার চোখে জল? তোমাকে রবি ঠাকুরের একটা কবিতা শোনাই। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করে সংশয়। বেলু, হুম তুই আমার মেয়ে না আমার মা? বাবা, গল্প বলো। এবার তুমি বিশ্রাম করো মা, আজ চলি, আবার এসে গল্প বলবো। এবার তুমি একটু ঘুমো মা। ঘুমোতে বলছো? হ্যাঁ হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে যেন। তাহলে এবার একটু ঘুমোই বাবা। পরদিন 16ই মে 1918 সাল। রবীন্দ্রনাথ যথারীতি এসেছেন তাঁর বেলি বুড়িকে গল্প শোনাতে। সিঁড়ি দিয়ে ওঠার সময় খবর পেলেন মাধুরীলতা আর নেই। মাঝ সিঁড়ি থেকে নেমে এলেন, ওপরে উঠলেন না আর। বেজেছো তুমি হে আমার প্রাণে, বেদনার মতো বেজেছো